পারমাণবিক বোমা বানাতে গিয়ে ইসরায়েল তার সবচেয়ে ঘনিষ্ঠ ও শক্তিশালী মিত্র যুক্তরাষ্ট্রকে ধোঁকা দিয়েছে, কারণ তারা বিশ্বাস করে পারমাণবিক বোমা তাদের অস্তিত্ব রক্ষার বীমা। অন্যদিকে ইরান পারমাণবিক বোমা বানাতে পারে এমন দুশ্চিন্তা থেকেই সেখানে হামলা ও যুদ্ধ বাঁধিয়েছে আমেরিকা ও ইসরায়েল জোট। প্রশ্ন হলো, এই যুক্তরাষ্ট্রের চোখের সামনে কিভাবে ইসরায়েল পারমাণবিক বোমা বানাতে সক্ষম হলো? কিভাবে সবার চোখ ফাঁকি দিতে পারলো চতুর ইসরায়েল? কেউ কি ঘুণাক্ষরেও টের পায়নি জায়নিস্টদের ভয়ঙ্কর বোমা বানানোর মহাযজ্ঞের খবর? 1948 সালে প্রতিষ্ঠার পর থেকে ইসরায়েল এটা বুঝতে পারে যে তাকে যে কোনোভাবেই হোক পারমাণবিক বোমা বানাতেই হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ইসরায়েলের সবথেকে বড় মিত্র যুক্তরাষ্ট্রের শত বাধা উপেক্ষা করে পরমাণু প্রকল্প শুরু করে তারা। এমনকি খোদ যুক্তরাষ্ট্রকেও বহুবার ধোঁকা দিয়েছে ইসরায়েল। চলুন দেখে নেই সারা বিশ্বের চোখে ধুলো দিয়ে কিভাবে পারমাণবিক বোমা বানালো ইসরায়েল। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত হ্যাঁ না কিছুই বলেনি দেশটি। ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টের গবেষকরা মনে করেন 2021 সালের হিসাব অনুযায়ী ইসরায়েলের কাছে প্রায় 90টি পারমাণবিক ওয়ারহেড আছে। এগুলো বিমান, ক্ষেপণাস্ত্র এবং সম্ভবত সমুদ্রপথেও বহনযোগ্য। ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়ন 1950-এর দশকের মাঝামাঝি ভাবতে শুরু করেন তার দেশের নিরাপত্তার জন্য পারমাণবিক অস্ত্র অপরিহার্য। 1956 সালে সুয়েজ খাল সংকটের পর ফ্রান্স ইসরায়েলকে পরমাণু কর্মসূচিতে সহায়তা করতে চায়। গোপনে তারা ইসরায়েলের নেগেব মরুভূমিতে ডিমোনা পারমাণবিক চুল্লি তৈরি করতে সহায়তা করে। তবে তা ছিল মূলত বিদ্যুৎ তৈরির মতো শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য। ফ্রান্সের সঙ্গে চুক্তির আওতায় ডিমোনা একটি ভূগর্ভস্থ রাসায়নিক প্রক্রিয়াকরণ প্লান্টও গড়ে তোলা হয়। অবশ্য এই পারমাণবিক স্থাপনার কথা কোনো নথিপত্রে উল্লেখ করা হয়নি। এদিকে নরওয়ে ভারী পানি বা হেভি ওয়াটার সরবরাহ করে, যা পারমাণবিক বিক্রিয়া নিয়ন্ত্রণে সাহায্য করে, কারণ ইসরায়েল তাদের জানিয়েছিল তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে। 1950-এর দশকের শেষ দিকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা ডিমোনার গোপন পরমাণু স্থাপনাটি আবিষ্কার করেন। ইসরায়েলের ধোঁকাবাজির গল্প মূলত এখান থেকেই শুরু। ইসরায়েল তখন মার্কিন দূতাবাসকে মিথ্যা তথ্য দিয়ে বলেছিল এটা শুধু একটি টেক্সটাইল কারখানা। পরে যখন ইসরায়েলের মিথ্যা ধরা পড়ে যায় তখন তারা আবার বলে এটা ধাতুবিদ্যার গবেষণাগার, যেখানে অস্ত্র তৈরির রাসায়নিক প্ল্যান্ট নেই, যা দিয়ে পরমাণু অস্ত্র তৈরি করা যায়। 1960 সালের ডিসেম্বরে বেন গুরিয়ন ইসরায়েলের পার্লামেন্টে বলেন এটা 24 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি গবেষণা চুল্লি। এই পরমাণু কর্মসূচি একমাত্র শান্তিপূর্ণ কাজে ব্যবহার করা হবে। 1961 সালে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি পরমাণু অস্ত্রের সম্ভাব্য বিস্তার নিয়ে শঙ্কিত হয়ে পড়েন। তিনি ইসরায়েলের পরমাণু কর্মসূচি নিয়মিত পর্যবেক্ষণের উপর জোর দেন। 1961 সালে এক মার্কিন পরিদর্শক দল জানায় এখানে পরমাণু অস্ত্র তৈরির মতো কিছুই নেই। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এরপরও দাবি থাকে পরিদর্শন চলতে থাকুক, যাতে আরব দেশগুলো বিশেষ করে মিশরকে আশ্বস্ত করা যায় যে ইসরায়েল কোনো গোপন পরমাণু বোমা বানানোর কর্মসূচিতে নেই। 1963 সালে মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী লেভি ইশকোলকে কড়া বার্তা পাঠান। ইসরায়েলের পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য না পেলে আমাদের সম্পর্ক গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হবে। উত্তরে ইশকোল বলেন পরমাণু স্থাপনাটি শুধুমাত্র শান্তিপূর্ণ কাজে ব্যবহৃত হচ্ছে। যদিও 1963 সালে এই মার্কিন প্রেসিডেন্ট হত্যাকাণ্ডের শিকার হন, এই গুপ্ত হত্যার কারণ নিয়েও রয়েছে নানা বিতর্ক। প্রেসিডেন্টকে হত্যার পরের বছরই অর্থাৎ 1964 সালে একটি মার্কিন দল আবারও ইসরায়েলের পরমাণু স্থাপনা পরিদর্শন করে। এবার তারা প্লুটোনিয়াম প্রক্রিয়াকরণের কোনো স্থাপনাই খুঁজে পায়নি। মার্কিন প্রতিনিধি দলটি বুঝতেই পারেনি আসলে ভূগর্ভে ইসরায়েল গোপনে প্লুটোনিয়াম প্রক্রিয়াকরণ প্ল্যান্ট বানিয়ে ফেলেছে বহু আগেই। ইসরায়েল লিফটের চারপাশে এমনভাবে দেয়াল তৈরি করেছে যাতে পরিদর্শকরা বুঝতেই পারেনি এই লিফট দিয়ে পরমাণু স্থাপনায় যাওয়া যায়। 1991 সালে সাংবাদিক সেমুর হার্শের বই দ্য স্যামসন অপশন বইয়ে ইসরায়েলের পরমাণু কর্মসূচির বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয় ইসরায়েল ডিমোনায় একটি ভুয়া নিয়ন্ত্রণ কক্ষ তৈরি করে, যেখানে ভুয়া বোর্ড ও কম্পিউটার চালিত পরিমাপ যন্ত্র বসানো হয়েছিল, যাতে মনে হয় সেখানে 24 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন চুল্লি পুরো শক্তিতে চলছে। ইসরায়েলি কারিগররা এই ভুয়া কক্ষে
দীর্ঘদিন ধরে মহড়া চালিয়েছিল, যাতে মার্কিন পরিদর্শকরা এলেও যেন তাদের চোখে ধুলো দেয়া যায়। এই ভুয়া ব্যবস্থার মূল উদ্দেশ্য ছিল মার্কিন পরিদর্শকদের বুঝিয়ে দেয়া যে সেখানে কোনো রাসায়নিক প্রক্রিয়াকরণ প্ল্যান্ট নেই, এমনকি সেখানে এমন কিছু তৈরি করাও সম্ভব নয়। এদিকে 1968 সালে সিআইএ নিশ্চিত হয় ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র আছে। তখনই মাত্র পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটি তৈরি হচ্ছিল। পরেতে জাতিসংঘের সদস্য দেশগুলোর অনেকে স্বাক্ষর করেছে, কিন্তু ততদিনে যুক্তরাষ্ট্র বুঝে গেছে অনেক দেরি হয়ে গেছে। ইসরায়েলকে তার পরমাণু কর্মসূচি থেকে এখন আর ফিরিয়ে আনা সম্ভব না। 1969 সালের 26 সেপ্টেম্বর হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী গোন্ডা মেয়ার একটি গোপন চুক্তি করেন। এই চুক্তিতে বলা হয় ইসরায়েল তার পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাবে না, কিংবা পরমাণু অস্ত্র আছে এমনটা স্বীকারও করবে না। বিনিময়ে যুক্তরাষ্ট্র ডিমোনা পরমাণু স্থাপনা পরিদর্শন করবে না এবং ইসরায়েলকে এনপিটিতে স্বাক্ষরের জন্য চাপ দেবে না। যুক্তরাষ্ট্রের তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জার এক নোটে বলেন, নিক্সন ইসরায়েলের প্রধানমন্ত্রী গোন্ডা মেয়ারকে বলেছিলেন ইসরায়েল যেন মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্র প্রকাশ্যে আনার মতো কোনো কাণ্ড না করে। 1979 সালে যুক্তরাষ্ট্রের একটি উপগ্রহ যার নাম ভেলা 6911 তৈরি করে। 1963 সালে পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধ চুক্তি পিটিবিটি মানা হচ্ছে কিনা তা নজরদারির জন্য তৈরি করা হয়েছিল এই স্যাটেলাইটটি। ভেলা 6911 স্যাটেলাইটে দক্ষিণ আফ্রিকার উপকূলের কাছে একটি সম্ভাব্য পারমাণবিক বিস্ফোরণের ছবি ধরা পড়ে। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার এবং অন্যান্য কর্মকর্তারা সন্দেহ করেন এটা ইসরায়েলি পারমাণবিক পরীক্ষা হতে পারে। ভেলা উপগ্রহে ধরা পড়া ঘটনাটি যে ইসরায়েল দক্ষিণ আফ্রিকার যৌথ পারমাণবিক পরীক্ষা ছিল তার পক্ষে প্রমাণ এতটাই ভারী ও স্পষ্ট যে তা অস্বীকার করা কঠিন। তবে ইসরায়েল কখনোই আনুষ্ঠানিকভাবে এই পরীক্ষার কথা স্বীকার করেনি। কিন্তু ইসরায়েল প্রতারণা করলেও যুক্তরাষ্ট্র তাদের ক্ষেত্রে ছিল নমনীয়। কিন্তু ইরানের ক্ষেত্রে কোনো রকম দায় মুক্তি দিতে রাজি নয় তারা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের ক্ষেত্রে যে নমনীয়তা দেখিয়ে আসছে তার ফলে মধ্যপ্রাচ্যে বহু দশক ধরে তাদের বিরুদ্ধে দ্বিমুখী নীতির অভিযোগ তোলা হচ্ছে। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।